গেট দিয়ে ঢুকে জঙ্গলের ভেতরে যতটা আমি এসে ওই নদীতে নেমেছিলাম, নীলকুঠিতে গেলাম, আবার এই এপারে এসে অতটাই আমাকে যেতে হবে। দেখুন ওই যে রাস্তা চলে গেছে সোজা, আর না নিলে ওই 100 টাকা দিয়ে ঘুরতে হবে। ঘুরবো আমি ঠিকই। দেখতে পাবেন একটা নৌকা বাঁধা আছে, ওই কোনটা আর ওই উপরে মাঠ খেতি ওই সত্যি এরিয়া। আমি এমনিতেই রোগা, আর এতটা হেঁটেছি এই 900 বিঘা এরিয়া ঘুরতে, মানে রোগা থেকে এবার রুগীতে পরিণত হবো আমি। আর 300 বছরের ঐতিহ্য এখনো টিকে রয়েছে, এটা মানে ভাবতেও কেমন একটা গায়ে কাঁটা। 300 বছরের ঐতিহ্য আমি দাঁড়িয়ে রয়েছি, যে কোনো সময় বুঝতে পারে। তো তবু আমি সাহস নিয়ে একটু আসলাম আপনাদের দেখানোর জন্য। হ্যালো বন্ধুরা, আমি লোকেশ। আজ আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বিভূতিভূষণ অভয়ারণ্য। এই বিভূতিভূষণ অভয়ারণ্য, যেটি পারমাদান ফরেস্ট নামে সকলের কাছে পরিচিত, আজ আমি সেখানেই চলে এসেছি। বিশাল বড় এরিয়া নিয়ে এই ফরেস্ট। এখানে চিতল হরিণ এবং বিভিন্ন রকম পাখি আপনারা দেখতে পাবেন। তো সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আমি আপনাদের ঘুরে দেখাবো, এবং এর সাথে সাথে এটাও জানিয়ে দেবো পারমাদান ফরেস্ট বা বিভূতিভূষণ অভয়ারণ্যে আপনারা কিভাবে এসে পৌঁছবেন। কলকাতার খুবই কাছে, কিন্তু এখানে আসতে একটু ঝক্কি আপনাকে পোহাতে হবে, কারণ এই জায়গাটি এমন একটি জায়গায় যেখানে আসতে গেলে আপনি বিভিন্ন জায়গা দিয়ে আসতে পারবেন, কিন্তু একটু সময় নিয়ে আসতে হবে। আপনি এই অরণ্যে যদি আসতে চান, একদিনের জন্যে ভ্রমণে আসতে চান, একদিনের জন্যে কোথাও ঘুরতে যাবেন ভাবছেন, তো কাছাকাছি এমন একটি ফরেস্ট, সত্যি কথা বলতে কি এই ফরেস্টে ঢুকলে সত্যি আপনার মন প্রাণ একদম জুড়িয়ে যেতে পারে। আর এখানে কিভাবে এসে পৌঁছবেন সমস্ত কিছু ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো সমস্ত কিছুই। তবে তার আগে এই ফরেস্টটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাই। এখানে হরিণ ছাড়া রয়েছে, যতদূর জানা যায় এইখানে হরিণ মানে রীতিমতো লালন পালন করে সেই হরিণগুলোকে পরবর্তীকালে যখন হরিণগুলো বড় হয় সেগুলো নাকি সুন্দরবনে ছেড়ে দিয়ে আসা হয়, এমনটাই শুনেছি আমি। তো এই ফরেস্টটা প্রায় 900 বিঘা জমি নিয়ে তৈরি করা হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নামে। ফরেস্টের একটি ইতিহাস রয়েছে, সেটাও আমি আপনাদের আস্তে আস্তে জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে সমস্ত কিছু ডিটেলস আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে। জঙ্গলে ঢুকতে না ঢুকতেই অনেক দিনের চেনা পরিচিত এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হলো। আমাকে দেখেই এবং ক্যামেরা দেখেই আমার দিকে দৌড়ে আসতে উদ্যত হলো সে। কিন্তু রীতিমতো তার দৌড়ে আসার ধরন ধারণ দেখে আমার ঠিক সুবিধা বলে মনে হলো না, তাই এখান থেকে কেটে পড়াটাই ভালো বলে মনে হলো আমার। ওই যে দেখুন কিভাবে চুপটি করে বসে আছে, যেন ভাজা মাছটিও উল্টে খেতে জানে না। তো বন্ধুরা, প্রচণ্ড মশা এই জঙ্গলটায়, ঠিক আছে? মশা কামড়াচ্ছে এদিক ওদিক, যেখানে সুযোগ পাচ্ছে কামড়ে চলে যাচ্ছে। তাই আপনারা যখনই আসবেন একটু মশার জন্যে সেরকম ব্যবস্থা নিয়ে আসবেন, ফুল হাতা জামা, ফুল প্যান্ট, ঠিক আছে? আর বাচ্চা কাচ্চার সঙ্গে থাকলে তাদেরকে একটু ওই ওডোমস ক্রিমটা মাখিয়ে নিয়ে আসবেন, এবং আপনারাও মেখে নিতে পারেন, তাহলে মশার হাত থেকে আপনারা রক্ষা পাবেন। কারণ এই ডেঙ্গু, ম্যালেরিয়া, এই জঙ্গলে ঘুরতে এসে, একদিনে ঘুরতে এসে তারপরে এই ম্যালেরিয়া, ফ্যালেরিয়া, ডেঙ্গু এই সমস্ত রোগ বাঁধিয়ে বসবেন, এটা তো ঠিক না। তাই নিজের স্বাস্থ্য সবার আগে, স্বাস্থ্যের দিকে সবসময় খেয়াল রেখেই তবে আপনারা এই সমস্ত জঙ্গল বলুন যে কোনো জায়গায় ঘুরতে যাবেন। তো ভীষণ বড় এরিয়া, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি, বুঝতেই পারছেন। আমার হেঁটে হেঁটে ঘুরছি, কারণ এখানে তার গাড়ি করে ঘোরার কোনো রাস্তা নেই, হেঁটেই ঘুরতে হবে জঙ্গল। এত সুন্দর করে রাস্তা করে দিয়েছে, রাস্তা না করা থাকলে তো মনে হয় পুরো আরও অসুবিধা হতো। তাই একটু অসুবিধা হচ্ছে, তবুও ঘুরতে যখন এসেছি। আর সবথেকে বড় ব্যাপার হলো এই জঙ্গলে
এন্ট্রি ফি খুব কম নয় কিন্তু, পার হেড 100 টাকা। জঙ্গলের যে মেন গেটের বাইরেই টিকিট কাউন্টার রয়েছে। জঙ্গলে ঢুকতে গেলে 100 টাকা দিয়ে আপনাকে, মানে জনপ্রতি 100 টাকা দিয়ে টিকিট কেটে জঙ্গলের ভেতরে ঢুকতে হবে। তারপর নৌকা ভ্রমণ করতে গেলে সেখানে আলাদা পয়সা। আর ওপারে, নদীর ওপারে নীলকুঠি আছে, তার জন্য কোনো পয়সা লাগবে না, তবে নৌকা পার হতে আপনার হয়তো 10 টাকা করে নেবে। এপার থেকে ওপার যেতে জনপ্রতি 10 টাকা করে নেবে। আর যদি আপনি নদীতে ঘুরতে চান নৌকা নিয়ে, তাহলে একটা রেড আছে, সেটা আমি ওই নদীর পাড়ে গিয়ে আপনাদের জানাবো। ওখানে যাব যখন, তখন জানাবো। আমারও ইচ্ছে আছে নৌকো নিয়ে কিছুটা ঘুরবো আমি। আর ওপারে নীলকুঠি আছে, সেটাও আপনাদের ঘুরে দেখাবো। বন্ধুরা দেখুন এই পাশের জঙ্গলটা কেমন ঘন ঘন জঙ্গল, একেবারে দেখতে পাচ্ছেন কিনা জানি না, পর্যন্ত ঘন জঙ্গল। কিছু কিছু জায়গায় এতটা সুন্দর লাগছে দেখতে, আমার দেখানোর কারণটাই হলো এটা, যে কিছু কিছু জায়গায় এতটা ঘন বনটা, মানে ভীষণই অপূর্ব লাগছে দেখতে। আর আমি যেই মুহূর্তে এখানে এসেছি, এখন কিন্তু কোনো লোকজন এখানে নেই, মানে একেবারে ফার্স্ট সকালে আমি চলে এসেছি। আর এটা বলে দিই আমি, এই জঙ্গলে ঢোকার সময় মানে সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত এই ফরেস্ট খোলা থাকে। সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত সপ্তাহে প্রতিদিন এই ফরেস্ট খোলা থাকে। তাই আপনারা সপ্তাহে যে কোনো দিন এই ফরেস্টে আসতে পারেন। যদি কলকাতার দিক থেকে আসতে চান তাহলে আপনাদের সব থেকে ভালো হবে, আপনারা একেবারে ভোরবেলা, একদম ভোরে 6টার ট্রেনে, কলকাতা বা শিয়ালদার দিক থেকে যারা আসছেন তারা 6টার ট্রেনে চলে আসবেন। কিভাবে আসবেন সেটা আমি এবার আপনাদের জানিয়ে দিচ্ছি। শিয়ালদা থেকে আপনাদের মেন লাইন শাখার যে কোনো ট্রেন, মানে রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, গেদে, এমনকি লালগোলা লোকাল ধরেও আপনারা চাকদা স্টেশনে নামবেন। লালগোলা লোকালও চাকদা স্টেশনে থামে, ঠিক আছে? তো তাও ট্রেনে ওঠার আগে একটু জিজ্ঞাসা করে নেবেন যে চাকদায় দাঁড়াবে কিনা, সব ট্রেন দাঁড়ায় কিনা অতটা আমি জানি না, তবে চাকদায় আমি যতদূর জানি সমস্ত ট্রেনই দাঁড়ায়। চাকদা এমন একটা প্ল্যাটফর্ম, সেখানে সমস্ত ট্রেনই দাঁড়ায়। তো চাকদা স্টেশনে নামলেন, চাকদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আপনি ট্রেন থেকে নামবেন, মানে যদি আপনি শিয়ালদা থেকে আসেন, তাই তো? শিয়ালদা থেকে আসলে 1 নম্বর প্ল্যাটফর্মে নেবে, ওভারব্রিজ পার করে আপনাকে আসতে হবে কোথায়? 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মে এসে 2 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে বাঁদিকে যাবেন। বাঁদিকে আপনারা কিছুটা গেলেই বাস স্ট্যান্ড দেখতে পাবেন। সেখানে 32A মানে 32-এর A নম্বর বাস, যেটা আপনার আসছে সিন্দ্রানি যাওয়ার বাসে উঠবেন। 32-এর A নম্বর বাস, ওই বাসে উঠে আপনারা বলবেন আমি সিন্দ্রানিতে নামবো। সিন্দ্রানির ভাড়া পড়বে চাকদা স্টেশন থেকে, সিন্দ্রানির ভাড়া পড়বে 43 টাকা মাথা পিছু। আর এখানে চাকদা স্টেশন থেকে এই সিন্দ্রানি পর্যন্ত আসতে আপনার সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট পাক্কা বাসে, ঠিক আছে? শিয়ালদা থেকে চাকদা আসতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা, আর চাকদা থেকে সিন্দ্রানি আসতে সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট, ঠিক আছে? তো এবার সিন্দ্রানি স্টপেজে নেমে, বাস থেকে নেবে, ওখানে দেখবেন প্রচুর অটো টোটো দাঁড়িয়ে আছে। আপনারা যদি একের বেশি লোক থাকেন, যদি একা আসেন তাহলে টোটো পাওয়া খুব মুশকিল। আমি দেখেছি, আমি যেহেতু একা ভিডিও করতে যাই সমস্ত জায়গায়, যদি সঙ্গে পার্টনার থাকতো তাহলে কোনো অসুবিধা হতো না। যে কোনো জায়গায় একা ভিডিও করতে গেলে না এই প্রবলেমগুলো হয়, কারণ এই সমস্ত জায়গাগুলোতে বেশি লোক আসে না। এখানে তো লোক ঘুরতে আসে, তাই না? যে সকালে আমি এসেছি, সকালবেলা কে ঘুরতে আসবে এত সকালবেলা? আমি ভিডিও বানাতে এসেছি। তো প্রবলেমটা হয় কি, যখন ওই একটা অটো বা টোটোতে 5 জন মিনিমাম বসতে পারে, তো যখন আমি একা আসবো তখন ওই 5 জনের ভাড়াটা আমাকে দিতে হবে, এই হচ্ছে সমস্যা। তাই আপনারা যখন আসবেন, বেশ লোকজন যদি বেশি হন তাহলে একটা টোটো রিজার্ভ করে নেবেন মাথা পিছু। ওই সিন্দ্রানি যেখানে অটোগুলো আছে, ওখান থেকে সিন্দ্রানি থেকে অটোতে উঠে আপনাকে বলতে হবে পারমাদান ফরেস্টের গেটের সামনে আমাকে নামিয়ে দিন। পারমাদান ফরেস্ট, বিভূতিভূষণ অভয়ারণ্য বললে কিন্তু অটোওয়ালারা চট করে চেনে না, তাই আপনাকে বলতে হবে পারমাদান ফরেস্টের গেটের সামনে আমাকে নামিয়ে দেবেন। মাথা পিছু 15 টাকা করে ভাড়া নেবে। যদি একা থাকেন তাহলে ভাড়াটা বেশি পড়বে, আর যদি লোকজন বেশি থাকে তাহলে পার হেড 15 টাকা করে ভাড়া। একদম গেটের সামনে আপনাকে নামিয়ে দেবে। ওই
অটো স্ট্যান্ড থেকে এই পারমাদান ফরেস্টের গেটের সামনে আসতে আপনাকে 20 মিনিট মতো সময় লাগবে। যদি একটু কম লাগে, আমি বেশিই বললাম, 5 মিনিট বাড়িয়ে বললাম, 15 মিনিটের মতো পৌঁছে যায়। আর যদি টোটোওয়ালা সেইভাবে চালায় আস্তে আস্তে, তাহলে একটু বেশি সময় লাগবে। তাই বন্ধুরা, সমস্ত ডিটেলস আপনাকে আমি জানিয়ে দিলাম, এখানে কি করে আসতে হবে, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে। আমি সকালে আসার কথা কেন বারবার বলছি, যে একেবারে ফার্স্ট আওয়ারে আসবেন, যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে সকালের দিকে আসাই ভালো। কারণ এখানে আসতে যে সময় লাগে, সময়টা তো হিসেব করে বলেই দিলাম কত, কোথা থেকে কি, মানে ওই কলকাতা থেকে এত অবধি আসতে কতটা সময় লাগছে। যদি সকালে না আসেন তাহলে কিন্তু মুশকিলে পড়বেন, কারণ 3টের সময় গেট বন্ধ হয়ে যায়, আর ঢুকতে পারবেন না, ঢুকতেই পারবেন না কোনোভাবে, হাজার বললেও ঢুকতে দেবেন না আপনাকে। তাই ভোর ভোর বেরোবেন, একদম সকাল 6টা নাগাদ এখানে, মানে বাড়ি থেকে বেরিয়ে 6টা, মানে সকালে অনেক ট্রেন আছে, এই রানাঘাটগামী প্রচুর ট্রেন রয়েছে। কল্যাণী লোকাল বাদে যে কোনো লোকালে উঠবেন, কল্যাণী, নৈহাটি, ব্যারাকপুর, এই সমস্ত লোকাল বাদে আপনারা যে লোকালগুলোর কথা আমি বলেছি সেই লোকালগুলোতেই উঠবেন, উঠে চাকদা স্টেশনে নামবেন। তাহলে আপনারা হাতে সময় পাবেন, আর ওই সন্ধ্যে বা বিকেলের মধ্যে আপনার বাড়িতে ফিরে যেতে পারবেন। কারণ 3টের সময় গেট বন্ধ হয়ে গেলে তো আর কোনো লাভ নেই। যদি আপনার বেলায় বেরোন বাড়ি থেকে, এখানে পৌঁছতেই দেখা গেল 2টো 2:30টা বেজে গেল, তারপরে তো গেট বন্ধ হওয়ার সময় হয়ে গেল, তখন আর ঢুকে কি করবেন? এত বড় জঙ্গল ঘুরে দেখতে পারবেন না, নৌকা চড়তে পারবেন না, নদীতে ওপাশে যে নীলকুঠি আছে সেটা দেখতে পারবেন না। তাই একদম সকালবেলা বেরোবেন, ভোরে ভোরে। আর ভোরের বেলা ঘুরতে যাওয়ার মজা কিন্তু আলাদা, যে কোনো জায়গায় আপনি যান না কেন, দেখবেন সকালে যদি আপনি ঘুরতে যান, সেই মজা কিন্তু, সেই ফিলিংস কিন্তু আলাদা। তো অনেকটা হাঁটছি আমি, হেঁটে হেঁটে শুধু জঙ্গলটা ক্যাপচার করার চেষ্টা করছি। গাছের ওপর অনেকগুলো হনুমান বসে আছে, আমাকে দেখে ভাবছে এই হনুমানটা আবার কোথা থেকে এলো। তো আমি ওদের দেখছি, ও আমাকে দেখছে। তো যাই হোক, বন্ধুরা, এই বিভূতিভূষণ অভয় অরণ্যে যদি আপনারা সম্পূর্ণ ফরেস্ট ঘুরতে চান তাহলে আপনাদের 2 ঘন্টা সময় লাগবে। আর যদি সঙ্গে ফ্যামিলি থাকে, কথায় কথায় হাঁটতে হাঁটতে আপনারা হয়তো সম্পূর্ণ জঙ্গলটি ঘুরে দেখেও আসতে পারেন। আর পায়ে চলা পথের এক পাশে সম্পূর্ণ তারের জালি দিয়ে ব্যারিকেড করা রয়েছে। এর ভেতরেই হরিণেরা চড়ে বেড়ায়। বেলা 2:30 থেকে 3টের মধ্যে হরিণকে খেতে দেওয়া হয়, এবং সমস্ত হরিণগুলো যারা জঙ্গলে ঘুরছে, সমস্ত হরিণগুলো ঠিক সেই সময় ওই একেবারে গেটের সামনে চলে আসে। সেটাও আপনাদের আমি দেখাবো। আমি এখানে 3টে পর্যন্ত অপেক্ষা করব, হরিণগুলোকে দেখাবো যে কটা দেখা সম্ভব হয়। এখানে প্রচুর পরিমাণে হরিণ রয়েছে, শোনা যায় প্রায় 200-র ওপরে হরিণ এই ব্যারিকেডের ভেতরে বিচরণ করে বেড়াচ্ছে। এই চত্বরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে অনেক কিছু রয়েছে। বিভূতিভূষণের নামে স্কুল এবং পার্ক, এছাড়াও এই যে এই অভয় অরণ্য, আরও কত কি। এই অভয় অরণ্যে বিভিন্ন প্রজাতির গাছ দেখতে পাওয়া যায়, তার মধ্যে বেশি দেখলাম অর্জুন গাছ। এছাড়াও আরও বিভিন্ন ধরনের গাছ আপনারা এখানে আসলে দেখতে পাবেন। আর এই জঙ্গলে কান পাতলেই আপনি পাখির কলতান শুনতে পাবেন। বিভিন্ন প্রজাতির পাখিরা শীতকালে এই অভয় অরণ্যে চলে আসে। বন্ধুরা, আমি যেমন কথা দিয়েছিলাম আপনাদের চিতল হরিণ দেখাবো। এখন ঘড়িতে বাজতে যায় বিকেল 3টে।
আর 3টে বাজতে না বাজতেই জঙ্গলের ভেতরে যত হরিণ ছিল সব ঠিক এই গেটের সামনে, মানে যেখানটায় এই হরিণকে খাবার দেওয়া হয়, দেখুন দলে দলে সমস্ত হরিণ এসে এখানে ভিড় করছে। হয়তো আরও বেশি সময় থাকলে আরও প্রচুর হরিণ আপনাদের আমি দেখাতে পারতাম, তবে আমাকে ফিরে যেতে হবে অনেক দূর, তাই আমি আর বেশিক্ষণ দেরি করলাম না। যতটুকু ভিডিও ফুটেজ নেওয়ার দরকার ছিল ততটা নিয়ে আমি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত হরিণগুলো ঠিক এই গেটের ধারে যে খাবারের জায়গাটি আছে সেখানে এসে ভিড় করছে। এই জঙ্গলের কর্তৃপক্ষের কাছ থেকে খোঁজখবর নিয়ে জানা গেল যে এখানে 200-র বেশি হরিণ রয়েছে। তারা ঠিক বিকেল 3টে বাজলেই গেটের সামনে এসে জড়ো হয় খাবারের আশায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চলতে চলতে আমি একেবারে নদীর পাড়ে চলে এসেছি। এই হলো আমাদের সকলের পরিচিত ইছামতি নদী, আর ও পাড়টাই হলো নীলকুঠি। আমি ওই নীলকুঠিতেও নিয়ে যাবো, যে নৌকা আসছে দেখতে পাচ্ছেন, ওইদিকে একটা নৌকা আসছে। তো এখানে টিকিট কাউন্টার রয়েছে নৌকা চড়তে গেলে। এখানে আমি একটু দেখিয়ে দিই আপনাদের, ওই যে এই হলো টিকিট কাউন্টার, আর খোলা থাকে 9টা থেকে 3টে পর্যন্ত। স্থান পরিবর্তনের শেষ সময় বিকেল 4টে, ঠিক আছে। তো ওপার থেকে যদি এপারে আসতে চান, লাস্ট টাইম হলো বিকেল 4টে, তারপরে আর আপনি আসা যাওয়া করতে পারবেন না, নৌকা পারাপার করতে পারবেন না। কাজে যদি আপনি ওই নীলকুঠি দেখতে যেতে চান তাহলে নৌকা পার হয়ে আপনাকে যেতে হবে। এখানে দেখছেন বিভিন্ন রকম বোর্ড রয়েছে, এমনি নৌকাও রয়েছে, এছাড়া কালারিং বোর্ডগুলো রয়েছে। তো যে কোনো একটা আপনি চড়তে পারেন। তো আমি একটু চেষ্টা করব যদি ওপারে যাওয়া যায়, তো দেখবো আমি ওপারটায় গিয়ে নীলকুঠিতে আপনাদের একটু ঘুরিয়ে আমি দেখানোর চেষ্টা করব। অনেকখানি হেঁটেছি, পুরো জঙ্গলটা আমি ক্যাপচার করেছি, কাজেই খুব হাঁপিয়ে গেছি। যদি একটু নৌকা চড়তে পারতাম তাহলে ভালো হতো। একটা নৌকা দিকে আসছে দেখছি। তোমরা দেখছেন আমি ওপার থেকে এপারে আসলাম, নৌকা করে 10 টাকা ভাড়া নিল। এবং যদি আপনি নৌকা ভ্রমণ করতে চান তাহলে 7 টাকা করে নেবে, আর মনে হয় 4 জন করে একটা নৌকায় উঠতে পারবে। তো একা ঘুরলে বলছে 100 টাকা লাগবে, বেশি চাইছে, ওই জন্য আমি একা আর ঘুরলাম না। তো দেখি দামাদামি করে যদি হয় তাহলে একটু নদীটা ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব আমি, কারণ নৌকা ভ্রমণ করে মজা আলাদা, আর বেশ সুন্দর একটা ইমেজ। নদীর পাড় ধরে যদি নৌকা করে ঘোরা যায় এর আলাদা একটা অনুভূতি। তো আমি চেষ্টা করবো যদি একটু পটিয়ে কম নেয়, আর না নিলে ওই 100 টাকা দিয়ে ঘুরতে হবে। ঘুরবো আমি ঠিকই, এসে যখন পড়েছি এপারে তো ঘুরে আমি যাবোই নদীর নৌকো করে আর কি। তো তার আগে ওই যে ওখানে নীলকুঠি রয়েছে, নীলকুঠিটা আপনাদের একটু দেখিয়ে নেব। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো নীলকুঠি বা কাটা সাহেবের কুঠি। শোনা যায় আজ থেকে প্রায় 300 বছর আগে গোবরডাঙ্গার জমিদার মঙ্গলচন্দ্র এই কুঠিটি নির্মাণ করিয়েছিলেন। কালের নিয়মে পরবর্তীকালে ইংরেজ শাসনের সময় এই বাড়িটির দখল নেন নীলকর সাহেবরা, আর তারপর থেকেই এই এলাকার চাষিদের ওপরে শুরু হয়ে যায় নির্মম অত্যাচার। জমিদার মঙ্গলচন্দ্রের নাম অনুসারে এই এলাকার নাম হয়ে যায় মঙ্গলগঞ্জ। 1800 সালের পর থেকে এই এলাকার সমস্ত চাষিদেরকে একরকম জোর জবস্তি করেই নীল চাষ করানো হতো এবং তাদের ওপরে চালানো হতো নির্মম অত্যাচার। যে সমস্ত চাষিরা কাজ করতে চাইতো না বা অনিচ্ছুক চাষিদের এখানেই একটি কালকুঠরিতে বন্দি করে রাখা হতো সেই সময়। এটাও শোনা যায় এই কুঠির নিচ দিয়ে একটি গুপ্ত সুড়ঙ্গ পথ চলে গেছে, যেটি গিয়ে মিশেছে সরাসরি ইছামতি নদীতে।
বর্তমানে এই নীলকুঠি একটি স্কুলে পরিণত হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এখন এখানে একটি স্কুল চালানো হয়, বাচ্চাদের লেখাপড়া শেখানো হয়। অবশেষে একটু নৌকা চড়ার অবকাশ মিলল। এবার এই নদী একটু ঘুরে দেখব এবং পাশাপাশি আপনাদের দেখাবো এর আশেপাশের পরিবেশটা। তো বন্ধুরা, দেখলেন আমি নৌকা ভ্রমণ করে আবার এই জঙ্গলে ফিরে আসলাম। জঙ্গলের একটা সাইড আমি ঘুরে সবে এসেছি। ওই একটা সাইড ঘুরে এসে ওপারে গেলাম, নীলকুঠি আপনাদের দেখালাম এবং নীলকুঠির ইতিহাসও আমি বললাম। তো এবার আমি আবার ওপার থেকে এপারে আসলাম নৌকা ভ্রমণ করে। 100 টাকা খরচা পড়লো একা। তো বেশ মজা লাগলো বেশ, কারণ নৌকা চড়া তো হয় না। আমি এমনিতেই রোগা, আর এতটা হেঁটেছি এই 900 বিঘা এরিয়া ঘুরতে, মানে রোগা থেকে এবার রুগীতে পরিণত হব আমি মনে হচ্ছে আমার। এত হেঁটে যাচ্ছি, যেটুকু জল খেয়েছি ওই ঘামে বেরিয়ে গেছে। গরমকালে না আসাই ভালো, বলে দিলাম পরিষ্কার ভাষায়। যদি আপনি কাছাকাছি থাকেন তাহলে তো যখন খুশি আসতে পারেন, সেটা আপনার ব্যাপার। দূর দূর থেকে যারা আসবেন, গরমকালে না আসাই ভালো, বাচ্চা কাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে, মহিলা নিয়ে। আর অসুবিধাই হয়, এতটা এরিয়া ঘোরা তো একটু অসুবিধা হয়ে যাবে। তবে লোকে তো ঘুরতে যায়, গরমকালেও ঘুরতে যায় না। খুব একটা যে কষ্ট হবে তাও বলবো না, যে একেবারে খুব বিরাট কষ্ট হবে। আসুন, দেখে যান, ভালো লাগবে। ওপাশ দিয়ে ঘুরে আবার যদি আপনি এই গেটের দিকে আসেন, তাহলে এখানে আপনি খাঁচাইবন্দি বিভিন্ন প্রজাতির পাখি এবং পায়রা দেখতে পাবেন। এছাড়াও রয়েছে কচ্ছপ, যেটা দেখে আমার ভীষণই আশ্চর্য লাগলো। অসংখ্য কচ্ছপ, প্রত্যেকটি জীবিত, ছোট থেকে বড় সমস্ত ধরনের কচ্ছপ এখানে আপনি দেখতে পাবেন। আর এর পাশে রয়েছে ময়ূর, সেটিও আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, যাই হোক, সমস্ত কিছু আপনাদের ঘুরে দেখালাম, আপনারা দেখলেন। আর কিভাবে এখানে আসবেন সেটাও আপনাদের জানিয়ে দিয়েছি, সমস্ত কিছুই আপনাদের জানিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আরও এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটি অবশ্যই টিপে রাখবেন। আগামী দিনে আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্লেসে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।